আমরা শুরু করছি আজকে আমাদের আজকের সেশন শুরু করছি। আজকের সেশনটা আমাদের উম, যে বিষয়ের উপরে সেটা হচ্ছে কোম্পানির নাম পরিবর্তন কিভাবে করব আমরা। কোম্পানির নাম পরিবর্তন নিয়ে আজকের সেশন। তো এখানে আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে আছেন তাদের আহ, নাম পরিবর্তন সংক্রান্ত কোম্পানি আইনের যে কমপ্লায়েন্স সেটা আমরা কিভাবে করব সেই বিষয়টা এখন আমরা দেখব। এগুলো তো আপনারা সব জানেন। এগুলা উম, আপনাদেরকে করা হয়েছে। এই যে এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন, চেকলিস্ট ফর চেঞ্জিং দ্য নেম অফ দ্য কোম্পানিজ। কোম্পানির নাম পরিবর্তন যখন আপনি করতে যাবেন তখন আপনার কি কি কাজ করতে হবে সেই কাজটা আমরা প্রথমে জেনে নেই। প্রথমে হচ্ছে যে আপনার নাম পরিবর্তনের যে বিষয় সেই বিষয়টা কোম্পানির মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের সাথে জড়িত। ওখানে যখনই আপনি কোম্পানির মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের হাত দিবেন, কোনো পরিবর্তন করবেন, তখন আপনাকে অবশ্যই ইজিএম করতে হবে, অর্থাৎ স্পেশাল রেজুলেশন নিতে হবে। যদি কাছাকাছি এজিএম থাকে তাহলে আপনি এজিএম এর মধ্যেও সেই স্পেশাল রেজুলেশন নিতে পারবেন। আমরা যেদিন অথরাইজ ক্যাপিটাল চেঞ্জ সংক্রান্ত বিষয়ে সেশন করেছি ওখানে কোম্পানির মেমোরেন্ডাম আর্টিকেলসের পরিবর্তন সংক্রান্ত যে বিষয়গুলি, নোটিশ নোটিশ তারপরে মাইনরস সংক্রান্ত বিষয়গুলো সেখানে যেদিন যেভাবে বলেছি এখানেও ঠিক একইভাবে প্রযোজ্য। 21 দিন আগে নোটিশে স্পেশাল রেজুলেশন উল্লেখ করে নোটিশ করতে হবে, তারপরে 21 দিন পরে স্পেশাল রেজুলেশন নিতে হবে জেনারেল মিটিংয়ে। নেওয়ার পরে আপনার 3 নম্বরে আপনি স্পেশাল রেজুলেশন নিলেন ইজিএমে গিয়ে, তারপরে অথরাইজেশন লেটার নিলেন কোম্পানির এমডি চেয়ারম্যান বা পরিচালকের কাছ থেকে। তারপরে আপনি যে স্পেশাল রেজুলেশন নিলেন সেই স্পেশাল রেজুলেশনের ফর্ম 8 আপনি রেডি করলেন। ওই অথরাইজ ক্যাপিটাল সংক্রান্ত বিষয়ে যেভাবে আপনি ফর্ম 8 রেডি করেছেন এখানেও ঠিক একইভাবে করবেন, একদমই সেম। ওখানে অথরাইজ ক্যাপিটাল সংক্রান্ত রেজুলেশন ছিল, এরা এখানে কোম্পানি নাম পরিবর্তন সংক্রান্ত রেজুলেশন। এই হলো পার্থক্য। তারপরে আপনার এই 1 থেকে 5 পর্যন্ত যখন আপনার হয়ে গেল, আপনি কোম্পানির নাম চেঞ্জ করবেন, নাম চেঞ্জ করার আবেদন করবেন আরজিসিতে, অ্যাপ্লিকেশন ফর নেম ক্লিয়ারেন্স। এই নেম ক্লিয়ারেন্সের আপনি আবেদন করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই আপনার আবেদনটা রিজেক্ট হবে। রিজেক্ট হওয়ার পরে আপনাকে এই নেম ক্লিয়ারেন্সের সপক্ষে দেখিয়ে আপনাকে আপিল করতে হবে আরজিসি রেজিস্টার বরাবর। আপিল করে আপনাকে ওই নামটা ফেরত নিয়ে আসতে হবে। এই আপিল প্রক্রিয়াটা আমরা কিছুক্ষণ পরে দেখব। তারপরে সেখানে আপিল করার সময় আপনার যে যে বিষয়গুলি লাগে, কোম্পানির ইনকর্পোরেশন সার্টিফিকেট, তারপরে কোম্পানির সার্টিফাইড পিডি পার্টিকুলার্স অফ ডাইরেক্টরস, তারপরে এইগুলো দিয়ে যখন আপনি হিয়ারিং করবেন, হিয়ারিং করার পরে আরজিসি রেজিস্টার আপনার নামটা যখন কনফার্ম করলো, নামটা আপনাকে যখন দিয়ে দিল, তখন আপনি নেম ক্লিয়ারেন্সটা পাবেন। এই নেম ক্লিয়ারেন্স পাওয়ার পরে আপনার ফর্মাল প্রসিডিউর শুরু হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার অথরাইজ ক্যাপিটাল ইনক্রিজ করার সময় আপনার যেমন নতুন মেমোরেন্ডাম, নতুন আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, অ্যামেন্ডেড মেমোরেন্ডাম এবং অ্যামেন্ডেড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন আপনাকে ওই অথরাইজ ক্যাপিটালের সময় যেমন সাবমিট করতে হয়েছে আপনাকে এখানেও সাবমিট করতে হবে। এখানে নির্দিষ্ট কোনো ক্লজ নাই। এখানে ওই মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের উপরে কোম্পানির নাম দেওয়া থাকে। আপনার নেম ক্লিয়ারেন্স সার্টিফিকেটে যেভাবে থাকবে নামটা সেভাবেই মেমোরেন্ডাম এবং আর্টিকেলস দুই জায়গায় নামটা দিয়ে
অ্যামেন্ডেড মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন আপনাকে রেডি করতে হবে। তারপরে আসেন আপনার এই টোটাল যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া শুরু করার আগে বোর্ড মিটিং করতে হবে। সেই বোর্ড মিটিং এর নোটিশ, ম্যানুয়ালস, তারপরে রেজুলেশন সহ আপনি পরবর্তী প্রক্রিয়ার মধ্যে যাবেন। তো এখানে যেটা বলা আছে এই পুরো বিষয়টাই আসলে কোম্পানির নামের পরিবর্তনের সাথে সম্পৃক্ত। তো এই 14টা জিনিস, 14টা জিনিসের মধ্যে 13 আর 14 এটা হচ্ছে আপনার এই নোটিশ, এজিএম ইজিএম এর যে নোটিশ, স্পেশাল রেজুলেশনের নোটিশ, সেই নোটিশের আগে হচ্ছে এই 13-14, অর্থাৎ আগে বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হবে, বোর্ড মিটিং এ রেজুলেশন হবে, সেইটার পরে এই ইজিএম এর নোটিশ যাবে 21 দিন আগে, তারপরে ইজিএম হবে, ইজিএম এর পরে স্পেশাল রেজুলেশন নেওয়া হবে, অথরাইজেশন লেটার নেবেন, তারপরে এই ফর্ম করবেন, ফর্ম 8 রেডি করে আপনারা কি করবেন, ওই অথরাইজ ক্যাপিটালের সময় যেভাবে সাবমিট করেছেন এখানেও সেভাবে সাবমিট করবেন। তাহলে পার্থক্যটা কোথায় অথরাইজ ক্যাপিটালের সাথে আপনার এই নাম পরিবর্তনের ফর্মের ক্ষেত্রে? এখানে কোথায় পার্থক্য, বেসিক পার্থক্যটা কোথায় একটু যদি কেউ বলেন। অথরাইজ ক্যাপিটালে আপনারা সবাই ছিলেন, অথরাইজ ক্যাপিটালে আমাদের 2টা ফর্ম প্রয়োজন ছিল, এখানে একটা ফর্ম প্রয়োজন হচ্ছে। এখানে কোন ফর্মটা শর্ট আছে, কোনটা আমাদের প্রয়োজন হচ্ছে না? কেউ একজন বলবেন, রবিউল বলতে পারবেন কিনা? স্যার এখানে ফর্ম 4টা লাগবে না, আর 13-14টা আগে করতে হবে, তারপরে অন্যগুলা সিকোয়েন্স ছিল। আচ্ছা, তাহলে এখানে আমাদের ওখানে ফর্ম 4 ছিল, হুম, এখানে আমাদের ফর্ম 4টা লাগতেছে না, ওখানেও ফর্ম 8 ছিল, এখানেও ফর্ম 8 আছে। এই হচ্ছে পার্থক্য, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এবার পরে পরে যাচ্ছি। এই যে এখানে আপনারা নাম, কোম্পানির অথরাইজ ক্যাপিটাল চেঞ্জ করার সময় যেভাবে দেখেছেন স্পেশাল রেজুলেশন নেওয়ার ক্ষেত্রে, এখানে একটু খেয়াল করেন। খেয়াল করলে একটা বিষয় লক্ষ্য করবেন যে আপনাদের অথরাইজ ক্যাপিটাল চেঞ্জ করার যে বিষয়টা, সেখানে আমি নোটিশ দেখিয়েছিলাম, ইজিএম এর নোটিশ, আর এখানে দেখেন নোটিশ হলো এজিএম এর নোটিশ। অর্থাৎ এই কোম্পানি যখন নামটা পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড মিটিং এ, তখন সামনে তাদের এজিএম ছিল। এই সামনে এজিএম থাকার কারণে দেখেন এই যে 1, 2, 3 এইগুলো হলো সব এজিএম এর এজেন্ডা। এই যে প্রথম 5টা এখানে লেখা আছে রেগুলার বিজনেস, কেউ কেউ লেখা অর্ডিনারি বিজনেস, তারপরে লেখা আছে স্পেশাল বিজনেস। স্পেশাল বিজনেস যখনই অ্যানুয়াল জেনারেল মিটিং এর সাথে এই স্পেশাল রেজুলেশন নেবেন, তখন এই এজিএম এর যে রেগুলার এজেন্ডা সেটার রেগুলার বিজনেস দিবেন বা অর্ডিনারি বিজনেস লিখবেন, আর এখানে স্পেশাল বিজনেস লিখবেন এই স্পেশাল রেজুলেশন নেওয়ার জন্য। তাহলে এই এখানে যে স্পেশাল এজেন্ডা আর এই যে স্পেশাল রেজুলেশন, রিজলভ দ্যাট। তাহলে পার্থক্যটা পরিষ্কার বুঝতে পারলেন কিনা? যখন আপনি ইজিএম করতেছেন তখন এই যে এই এজেন্ডা গুলো থাকতেছে, সরাসরি একটা এজেন্ডা থাকতেছে। আর যখন এজিএম এর সাথে করতেছেন তখন এজিএম এর বিজনেস শুরু শেষ হওয়ার পরে আপনার স্পেশাল বিজনেস আপনি লিখছেন। একইভাবে এখানেও আপনি প্রপোজ রেজুলেশনটা দিয়ে দিচ্ছেন। তারপরে আসেন এটা হলো মাইনরস। আপনার ওখানে ওখানে যেরকম আপনি দেখেছেন হলো এই ইজিএম এর মানুষ, এখানে যেহেতু আমরা নোটিশ দিলাম এজিএম এর সাথে, সে কারণে এখানে যে স্পেশাল বিজনেস, এখানে যে ডিসকাশন, এই যে রেজুলেশন, ওই আমার নোটিশের মধ্যে যে রেজুলেশন ছিল এই রেজুলেশনটাই হুবহু এখানে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এজিএম এর মাইনরস, দ্য মাইনরস অফ দি অ্যানুয়াল জেনারেল মিটিং। তারপরে আসেন এখানে আপনার এই যে স্পেশাল বিজনেসের ক্ষেত্রে, স্পেশাল বিজনেস এখানে আপনি রেজুলেশন নিচ্ছেন। রেজুলেশন নেওয়ার সময় একদম পরিষ্কারভাবে আপনি স্পেসিফাই করে দিচ্ছেন, হ্যাঁ, কতজন ভোট দিল পক্ষে। যেহেতু আপনার 75% ভোট লাগবে স্পেশাল রেজুলেশন পাস করানোর জন্য, তো এখানে ভোট আছে 100%, কোনো নেগেটিভ ভোট নাই। তার মানে কি খুব সহজেই এই এজেন্ডাটা পাস হয়ে গেল।
আপনারা যখন রেজুলেশন লিখবেন এই আগের দিন যেভাবে যে ফরম্যাট দিলাম সেই ফরম্যাট অথবা এই ফরম্যাট যে কোনো একটা ফরম্যাট আপনারা ফলো করবেন। এখানে দেখেন রেজুলেশন দেওয়া আছে উপরে আর নিচে ভোটের রেজাল্ট দেওয়া আছে একদম ক্লিয়ার করার জন্য। এবার আসেন অথরাইজেশন লেটার। এই অথরাইজেশন লেটার সম্পর্কে আপনাদের আগে মানে প্রত্যেকটা রিটার্নের সাথেই এই অথরাইজেশন লেটারের সম্পৃক্ততা আছে, ফলে এই অথরাইজেশন লেটার আপনি এখানে যেভাবে দেখছেন সেভাবেই আপনি পাচ্ছেন। এখান থেকে আপনি স্যাম্পল দেখে নেবেন। এবার আসেন নেম ক্লিয়ারেন্স। এই যে নেম ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন, আপনি এই যে এখানে যেভাবে লেখা আছে আপনার এই হলো পুরাতন নাম, হুম, তারপরে চেঞ্জ ফ্রম এই পুরান নতুন এটা হলো নতুন নাম, প্রথমটা হলো নতুন নাম, চেঞ্জ ফ্রম পুরাতন নাম। এইভাবেই আপনাকে লিখতে হবে নাম চেঞ্জ, নাম নেম ক্লিয়ারেন্সে যখন আপনি আবেদন করবেন এইভাবে আপনি আবেদন করলেন। আবেদন করার পরে আপনার আবেদনটা যখন রিজেক্ট হবে, রিজেক্ট হওয়ার পরে আপনি এই যে এইভাবে আপনার পিটিশন করতে হবে আপিল করার জন্য। আপনার নামের নামের যখনই আপনি করতেছেন এই যে এই আবেদনটা যখনই করলেন করার সাথে সাথে এটা আপনার রিজেক্ট হবে। রিজেক্ট হওয়ার পরে আপনি এই নামটা পাওয়ার জন্য আপিল করবেন। আপিল করার সময় আপনাকে এই এখানে যে ফর্মটা দেওয়া আছে এই ফর্মে আপনার আরজিসির ওয়েবসাইটেও দেওয়া আছে, আপনি এখান থেকেও নিতে পারবেন এবং পাশাপাশি যদি কারো সফট কপি দরকার হয় তখন এটা আমাদের কাছে ওয়ার্ড ফাইল করা আছে, আমাদের কাছে চাইলে আমি ম্যানেজারকে বলে দিলে আপনাদেরকে দিয়ে দিবে। কিন্তু এটা পূরণ করতে হবে এখানে যেভাবে করা আছে সেভাবে। ঠিক আছে? এখানে খেয়াল করেন যে আপনি যখন জেনারেল পিটিশন করতেছেন এটা কিন্তু জেনারেল পিটিশন। এখানে আপনার সাবমিশনের যে নেম ক্লিয়ারেন্সের সাবমিশন সেইটার রেফারেন্সটা লাগবে, যে প্রথম সাবমিশন নাম্বার লাগবে, তারপরে আপনার কেন আপনার এই এটা ইয়ে হলো, কি কি ডকুমেন্টস আপনি দিবেন সব এখানে বলা আছে। এই ডকুমেন্টস এর মধ্যে কি কি আছে? ডকুমেন্টস এর মধ্যে আছে হলো কোম্পানি ইনকর্পোরেশন সার্টিফিকেট, কোম্পানি ইনকর্পোরেশন সার্টিফিকেট, তারপরে আছে কোম্পানির পিডি, মানে আপনি যখন নাম পরিবর্তন করতেছেন তার ঠিক আগের পিডি সার্টিফাইড সার্টিফাইড কপি, এটা আপনাকে নিতে হবে। এটা ওই আপিল করার সময় আপনাকে দিতে হবে। তারপরে হলো আপনি আপনার যখন নামটা অ্যাপ্রুভ হয়ে গেল, আপনি যখন রেজিস্ট্রারকে স্যাটিসফাইড করতে পারলেন, তখন আপনার এই নেম ক্লিয়ারেন্সটা আপনি পাবেন। আপনি নামটা অ্যাপ্রুভ করে দিবেন। নামটা অ্যাপ্রুভ করার পরে আপনি এরকম একটা নেম ক্লিয়ারেন্স পাবেন। নেম ক্লিয়ারেন্স পাওয়ার পরে আপনি তখন আহ, এই যে এগুলো সব সাবমিশন দিবেন। সাবমিশন দিলে সাবমিশনের মধ্যে কি কি আছে আপনার এই যে নতুন মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, তারপরে ফর্ম 8 আর হচ্ছে ফরওয়ার্ডিং। এই হচ্ছে আপনার সাবমিশন। এখানে অনেকগুলো আছে, কারণ হলো এটা যেহেতু অ্যানুয়াল জেনারেল মিটিং এর সাথে করা হয়েছিল স্পেশাল রেজুলেশন, সেই কারণে ওই রিটার্নের সাথেই এটা সাবমিট করা হয়েছে, যে কারণে এখানে ফর্মগুলো বেশি। তারপরে ডিপোজিট স্লিপ, টাকা জমা দিলাম। টাকা জমা দেওয়ার পরে এখন আমি কাউন্টারে পাঠাবো ফিল আপ করার জন্য। কাউন্টারে যখন ফিল আপ করতে পাঠাবো আমার এই ডকুমেন্টগুলো সব থাকতে হবে। কি কি থাকতে হবে? এক নম্বরে অ্যাকনোলেজমেন্ট, কিছুক্ষণ আগে যেটা দেখলাম। তারপরে ডিপোজিট স্লিপের ফটোকপি। এখন আপনি অনলাইনে পেমেন্ট করবেন, অনলাইন থেকেই আপনার ডিপোজিট স্লিপ পাবেন বা রিসিপ্ট পাবেন, অটোমেটেড চালান পাবেন, সেই চালানের কপি দিবেন। তারপরে নোটিশ দিবেন, এজিএম বা এজিএম এর যেটাই করেন সেটা নোটিশ। তারপরে এজিএম বা এজিএম এর মাইনরস নাম পরিবর্তন সংক্রান্ত। তারপরে স্পেশাল রেজুলেশন অর্থাৎ ফর্ম 8, তারপরে অথরাইজেশন লেটার, তারপরে এই যে সিগনেচার করা হার্ড কপি ফর্ম 8 এর, তারপরে নেম ক্লিয়ারেন্স যেটা আপনি অনেক যুদ্ধ করে হিয়ারিং করে নিলেন সেই নেম ক্লিয়ারেন্সের কপি, তারপরে আপনি যা আপিল করলেন, আপিল করে যে আপনার নামটা নিতে হলো সেই আপিল সংক্রান্ত ডকুমেন্টস, তারপরে ইনকর্পোরেশন সার্টিফিকেট কোম্পানির, আগে ইনকর্পোরেশন সার্টিফিকেট, তারপরে পার্টিকুলার্স অফ ডাইরেক্টরস পিডি কপি, নেম ক্লিয়ারেন্সের কপি,
তারপরে আপনার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এবং মেমোরেন্ডাম যে আপনি কারেকশন করলেন সেই কারেক্টেড কপি, যেটা কোম্পানি সেক্রেটারি এবং ম্যানেজিং ডিরেক্টর স্বাক্ষর করে অ্যাটাস্টেড করে দিবে আপনার রিটার্নের সাথে, এই জিনিসগুলা। আর ওই যে বোর্ড মিটিং এর নোটিশ, বোর্ড মিটিং এর রেজুলেশন, সব কিছু আপনি এক জায়গায় করে কাউন্টারে পাঠাবেন। আর রিসিভ কাউন্টার সেটা রিসিভ করবে। কাউন্টার রিসিভ করার পরে আপনার কাউন্টারে আপনি জমা দিলেন। জমা দেওয়ার পরে কাউন্টার থেকে চলে গেল ডিলিং অফিসারের কাছে। ডিলিং অফিসার থেকে চলে আসলো স্টেট রেজিস্ট্রারের কাছে। স্টেট রেজিস্ট্রারের কাছ থেকে ডেপুটি রেজিস্ট্রার রেকর্ড করলো। আপনি তারপরে সার্টিফাইড কপি আবেদন করে সার্টিফাইড কপি নিয়ে নেবেন। এই যখনই আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে, কোম্পানি রেজিস্ট্রেশনের সময় যেরকম একটা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পাওয়া যায়, আপনার নাম চেঞ্জ হওয়ার পরে আপনি এরকম আরেকটা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন অ্যামেন্ডেড যেটা, সেটা আপনি পাবেন। যেটা আপনার আহ, নেওয়ার পরে এটা আপনি সার্টিফাইড কপিও নিতে পারবেন। আপনি অরিজিনাল কপি তো পাবেনই, আপনার যদি একাধিক কপির দরকার হয় আপনি সার্টিফাইড কপি নিতে পারবেন। এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার এই কোম্পানির নাম পরিবর্তনের কর্মযজ্ঞটা শেষ হবে। এখন আপনাদেরকে ফ্লোর দিলাম। আমি প্র্যাকটিক্যাল সেশনে যাওয়ার আগে এখানে যে আলোচনাটা করলাম সেই আলোচনার মধ্যে কার কোথায় বোঝার গ্যাপ আছে আমাকে বললে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। জি প্লিজ। স্যার ওই প্রসেসটা কি আরেকবার একটু বলবেন স্যার, প্রসেসটা স্যার? সালাম আলাইকুম স্যার। শুধু এই সেশনের জন্য না, প্রতিটা সেশনের ক্ষেত্রে আমার মনে হয় যদি সিকোয়েন্সলি ওই আইটেম গুলো সাজানো থাকে, এটা আমাদের জন্য বুঝতে সুবিধা, কাজ করতে ভবিষ্যতে সুবিধা হবে। তো রিকোয়েস্ট থাকবে যে যদি প্রিভিয়াস ক্লাসগুলোকে সিকোয়েন্সলি সাজানো যায়, সেটা অবশ্যই আমাদেরকে করে দিবেন। আর ফিউচার যে ক্লাসগুলো আছে সেগুলো ইনশাল্লাহ সিকোয়েন্সলি সাজিয়ে আমাদেরকে দিবেন আশা করি। মানে কোনটার কথা বললেন বুঝি নাই, কোনটা সিকোয়েন্স? কাজের যে ধাপগুলো আছে স্যার, যে কোনটার আগে কোনটা করতে হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে এমনও আছে যে একটু টাইম পিরিয়ডের পরে এই এই জিনিসটা করতে হয়, ওই টাইম পিরিয়ড পরে ওইটা করতে হয়, এই জিনিসগুলো যেন মেনশন করা থাকে, তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে। না, এখানে তো কোনটার পরে কোনটা করতে হবে সেই সিরিয়ালি সাজানো আছে। স্যার আমি শুধু আজকের ক্লাসের কথা বলি না, আমি বলছি যে প্রতিটা ক্লাসের যে কাজগুলো আমাদের করতে হবে, যেমন নাম পরিবর্তনের ক্ষেত্রে কিংবা অথরাইজ ক্যাপিটাল পরিবর্তনের ক্ষেত্রে, কোম্পানি ফরমেশনের ক্ষেত্রে সিকোয়েন্সলি যদি এই জিনিসগুলো মানে যেটা আছে সেটাকে সিকোয়েন্সলি আসছে বলতেছেন আপনি স্যার? যেমন আজকে ক্লাসে যেমন আপনি বললেন যে না, প্রথমে করতে হবে নোটিস অফ দ্য বোর্ড মিটিং, তারপরে রেজলিউশন করতে হবে, তারপরে নোটিস অফ এজিএম বা এজিএম করতে হবে। সেটা তো 13-14 তারপরে এক হয়ে গেল। আমি এই জন্য প্রশ্নটা করছি যে যদি সিকুয়েন্সলি থেকে থাকে তাহলে তো ভালো, আর যদি না, না এখানে থাকে। এখানে 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 আপনার একটা জিনিস আপনি একটু বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে যে আপনি যখনই কোনো জেনারেল মিটিং ডাকবেন, সেটা এজিএম হোক বা ইজিএম হোক, আপনাকে তো আগে বোর্ড মিটিং করতে হবে। বোর্ড মিটিংটা হচ্ছে ম্যান্ডেটরি। বোর্ড মিটিং ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। তো এটা আমি বোর্ড মিটিং এর বিষয়টা যদি আমি না বলতাম, না বললেও পারতাম, কিন্তু এটা আপনার যখন আরজেসি কাউন্টারে জমা দিবেন, বোর্ড মিটিং এর নোটিশ, বোর্ড মিটিং এর রেজুলেশন জমা দেওয়া ম্যান্ডেটরি না। এটা হচ্ছে আপনাদের বোঝার জন্য এটা শেষে দেওয়া হয়েছে। এটা ম্যান্ডেটরি হলে পরে প্রথমে থাকতো, কিন্তু এই কাজগুলা আপনার কাজের অংশ, এটাই। আচ্ছা, আর স্যার রবিউল কি বললেন যে আপনার স্যার এই প্রসেসটা যদি আরেকবার একটু শর্ট করে বলতেন স্যার। প্রথমে আমরা সব কিছু করে কি আগে অনলাইন করব স্যার? না, আমি কোন কোন প্রসেসের কথা বলতেছেন? আমি আসতেছি আবার সেখানে। হ্যাঁ স্যার, একেবারেই প্রথমে নেম ক্লিয়ারেন্সের জন্য, নেম ক্লিয়ারেন্স স্যার প্রথমেই। হ্যাঁ, নেম ক্লিয়ারেন্সের এখানে আসছি। হ্যাঁ, এইটা এইটা কি আমি আগে অনলাইনে করে নেব, তাই তো স্যার?
আপনি নেম ক্লিয়ারেন্সের আবেদন করার আগে জি স্যার। আপনি কি করবেন? এই জায়গায় এই আবেদন করার আগে আপনাকে ওই এজিএম ইজিএম যেটাই করেন না কেন স্পেশাল রেজুলেশন নেওয়ার জন্য সেই ফর্মালিটিস সব শেষ করতে হবে। কারণ কোম্পানির নাম ম্যানেজিং ডিরেক্টর চাইলেই তো চেঞ্জ করতে পারবে না, কোম্পানির চেয়ারম্যান চাইলেই তো চেঞ্জ করতে পারবে না। ওইটার জন্য তাকে স্পেশাল রেজুলেশন আনতে হবে জেনারেল মিটিং এ, সেটা এজিএমই হোক আর ইজিএমই হোক। তাকে আগে ওই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে 3/4 মেজরিটিতে, 75% ভোটে এটা পাশ করাইতে হবে তাকে আগে, তারপরে উনি নামের পরিবর্তনের জন্য আবেদন করবে। এই যে এই নাম পরিবর্তনের জন্য আবেদন করবে, স্যার নাম সেটা তো পরিবর্তনের অবশ্যই অনলাইনে অনলাইন, করতে হবে, তাই তো স্যার? হ্যাঁ, এই আবেদন করার পরে আপনার আবেদনটা রিজেক্ট হবে। আপনি যখন আবেদন করবেন আবেদনটা রিজেক্ট হবে। আমি কিছুক্ষণ পরে সেই প্রক্রিয়াটা দেখাবো। আপনার ওই আমরা কোম্পানি ফরমেশনকালীন সময়ে যেভাবে নাম নামের ছাড়পত্র নেওয়ার জন্য আবেদন করলাম এইখানেও ঠিক একইভাবে। তাহলে আপনি রিজেক্ট যখন হলো, রিজেক্ট হওয়ার পরে যখন আপনার এই নামটা পাওয়ার জন্য আপনাকে আপিল করতে হবে। তাহলে আপিল করলে আপনার এই যে আপনি আপিল করলেন, আপিল করার ফরম্যাট হচ্ছে এটা। আপনি এই ফরম্যাটে আপিল করবেন, এই ফরম্যাটে আপিল করবেন এবং আপিল করার সময় কোম্পানির এক্সিস্টিং যে ইনকর্পোরেশন সার্টিফিকেট আছে, তারপরে কোম্পানির যে যারা সার্টিফাইড পিডি পার্টিকুলার্স অফ ডাইরেক্টর সেটা দিবেন। দিয়ে আপনাকে প্রুভ করতে হবে যে এই কোম্পানিটা এই নামে আছে। এখন এটা কোম্পানি আইনের যে 2020 সালের যে সংশোধনী, সেই সংশোধনী বা অন্য যে কোনো কারণে হোক না কেন নাম পরিবর্তন করার দরকার, এই জন্য আমরা নাম পরিবর্তন করতে চাচ্ছি। এই আবেদন করার পরে রেজিস্ট্রারের সাথে একটা হিয়ারিং হবে, রেজিস্ট্রার হিয়ারিং নেবে। এটা কিন্তু সরাসরি রেজিস্ট্রারের সাথে হিয়ারিং, অন্য কোনো অফিসারের সাথে কিন্তু এটা হিয়ারিং হবে না। আপনি এটা সাবমিট করবেন, কাউন্টারে দিবেন, তারপরে কাউন্টার থেকে এটা স্যার, রেজিস্ট্রারের কাছে যাবে, রেজিস্ট্রারের কাছে আপনি হিয়ারিংটাতে হিয়ারিং কি করবেন। এমডি উপস্থিত হওয়া লাগবে, না আমরা যারা কাজ করবো তারাই উপস্থিত হলে হবে স্যার? এটা আপনারা যারা কাজ করবেন তারাই করবেন। কখনো 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 ওরা ওই রেজিস্ট্রার সাহেব কোয়েরি দেয় যে আমি কোম্পানি এমডির সাথে কথা বলবো, উনি কি আসতে পারবেন কিনা। হ্যাঁ, এরকম বলে আর কি। যদি আপনারা যারা কাজ করবেন তারা রেজিস্ট্রারকে স্যাটিসফাইড করতে না পারেন, ব্যর্থ হন, তখন উনি হয়তো কোম্পানির এমডির সাথে বা চেয়ারম্যানের সাথে কথা বলতে চাইতে পারেন। হুম তবে এটা সংখ্যা খুব কম, রেয়ার। তাহলে আপনি হিয়ারিং দিলেন, হিয়ারিং দেওয়ার পরে আপনার এই নামটা যখন হয়ে গেল, নাম হওয়ার পরে আপনি এই যে এই কাগজগুলো কিন্তু হচ্ছে আপনার আপিল করার সময় আপনি জমা দিবেন। এই যে ইনকর্পোরেশন সার্টিফিকেট, তারপরে হলো এই যে পিডি, হ্যাঁ, আপনি যখন আপিল করবেন আপিল করার সময় জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনি হিয়ারিং করলেন, হিয়ারিং করার পরে ওই যে আপনার যে নেম ক্লিয়ারেন্স যেটা আপনার রিজেক্ট হয়ে গেল সেটা এখন আপনার অ্যাপ্রুভাল। এটা হচ্ছে নেম ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এটা হচ্ছে নেম ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তাহলে এই নেম ক্লিয়ারেন্স যখন আপনি পাইলেন, পাওয়ার পরে আপনি সাবমিশন দিলেন। সাবমিশন দেওয়ার জন্য কি আপনি একটা অথরাইজেশন লেটার সাবমিশন দিবেন, আপনার এই যে মেমোরেন্ডাম আর্টিকেল সাবমিশন দিবেন, আর ফর্ম 8 সাবমিশন দিবেন। এই আর কোনো কিছু নাই। অথরাইজেশন লেটার, মেমোরেন্ডাম আর্টিকেল, ফর্ম 8, এই হলো আপনি সাবমিশন দিবেন। সাবমিশন দেওয়া যখন শেষ হবে আপনি টাকা জমা দিলেন। টাকা জমা দেওয়ার পরে এখন এই যে এইভাবে আপনি সাজাবেন, এইভাবে আপনি সাজাবেন। এই যে 15 এবং 16 এটা কিন্তু আপনার মানে ম্যান্ডেটরি না, দেওয়াই লাগবে, ম্যান্ডেটরি না। আপনার 14 পর্যন্ত হলে ম্যান্ডেটরি। 15-16 যদি আপনি দিয়ে দেন, আপনার ভবিষ্যতে কোনো কোশ্চেন তারা রেজ করতে পারবে না, কারণ আমরা দিয়ে দিই এবং এটা সবার শেষে থাকে, কারণ এটা আমরা অতিরিক্ত দিচ্ছি। আমাদের যে সব টোটাল ফর্মালিটিস সঠিকভাবে করা হয়েছে সেই বিষয়টাকে প্রুভ করার জন্য। তাহলে এই কাউন্টারে পাঠানোর সময় আপনাকে এইভাবে এই সিরিয়াল অনুযায়ী কি করতে হবে, সাজাই দিতে হবে। এখানে এই সিরিয়াল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা?
স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো বলেন বলেন। স্যার, এখানে তো আমরা শুধু লিমিটেড থেকে পিএলসি করতেছি, দেখি কি রিজেক্ট হচ্ছে স্যার। আর এরকমও তো হইতে পারে যে কোম্পানির নাম এখন যেটা আছে পুরোটাই পরিবর্তন হয়ে ভিন্ন হইতে পারে স্যার, সেক্ষেত্রেও কি রিজেক্টের এরকম অপশনটা আসবে? হ্যাঁ, আপনি নাম পরিবর্তনের আবেদন করলেই রিজেক্ট হবে। ঠিক আছে এটা স্যার। আর ওদের সিস্টেমে কমান্ড করা আছে। আপনার আবেদন করার সাথে সাথেই রিজেক্ট হয়ে যাবে। তারপরে জেনারেল পিটিশন করতে হবে, না হিয়ারিং করে অ্যাপ্রুভ করাইতে হবে, তারপরে আপনি চেঞ্জ করতে পারবেন। স্যার ওই আপিলের ওই স্লাইড শোটার হেডিংটা স্যার একটু ঠিক করে দেন, বানান ভুল আছে স্যার আপিলের ওই পেজটাতে। মানে আপিলের জায়গায় অ্যাপেল হয়েছে স্যার, আপেল। স্যার ওই আপিল বানানটা APPLE অ্যাপল হয়ে আছে। আচ্ছা আচ্ছা, 9 নম্বরে। এখানে না স্যার, ওই ছবিযুক্ত যে পেজটা ছিল স্লাইডটা। স্যার এখানেও আছে APPLE, এখন যেটা ব্যাক। স্ক্রিনে দেখা যাচ্ছে সেখানেও অ্যাপল। হ্যাঁ হ্যাঁ, এখানে কোন জায়গাটায়? হেডিং একদম স্যার, ওই যে উপরে আপিলের জায়গায় অ্যাপেল হয়েছে আর কি, তাই। ও আচ্ছা, ঠিক আছে, এটা আমি কারেকশন করে দিব। ওকে। ঠিক আছে। জি জি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? এই যে আপনার ইতে এখানে স্যার এই জায়গাটায় দেখেন তো। স্যার স্যার ফাইলটা approve হওয়ার পরে স্যার হ্যাঁ, ফাইলটা অ্যাপ্রুভ হওয়ার পরে তাহলে আমরা কি পাবো? মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, সার্টিফাইড কপি পাবো। এর সাথে সাথে কি ফর্ম এইটাও পাবো স্যার? আপনাকে ফর্ম 8 সার্টিফিকেট কপি চাইতো। জি 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 জি। মেমোরেন্ডাম আর্টিকেলস এর সার্টিফিকেট কপি চাইতে হবে, এটা কিন্তু অটো দিবে না। অটো দিবে হলো যে নতুন যে সার্টিফিকেটটা তৈরি হবে সেইটা শুধু আপনাকে অটো দিবে। এটা কোম্পানির ইমেলে চলে যাবে, কোম্পানির যে ও ইমেল আচ্ছা, আইডি সেখানে সার্টিফিকেট চলে বলতে যাবে। পারবেন স্যার। জি হুম। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। স্যার এখানে আমার একটা কোশ্চেন, যে বোর্ড বোর্ড মিটিং এর নোটিশ এবং বোর্ড মিটিং এর রেজুলেশন, এটা কি কোনো প্রক্রিয়াতে আমাদের কি জমা দিতে হবে না? যেমন আমি যদি কোনো মেমোরেন্ডামে কোনো চেঞ্জ করি, অথবা নেম ক্লিয়ারেন্স চেঞ্জ করলাম, পেড আপ ক্যাপিটাল বাড়ালাম, এই প্রত্যেকটা প্রক্রিয়ার ক্ষেত্রে তো আমাদের বোর্ড মিটিং এর নোটিশ এবং বোর্ড মিটিং এর রেজুলেশনটা জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই। বোর্ড মিটিংটা আপনার এই যখন আমরা এজিএম ইজিএম এর রেজুলেশন জমা দেই, যে সমস্ত রিটার্নের সাথে এজিএম ইজিএম জড়িত, সেখানে ওদের রিকোয়ারমেন্টস হচ্ছে এজিএম ইজিএম এর মাইনুটস, নোটিশ রাইট। নোটিশ থেকে নোটিশ মাইনুটস অ্যাটেন্ডেন্স। কিন্তু যখনই আপনি এগুলার বাইরে অন্য কিছু করবেন, সেক্ষেত্রে আপনার বোর্ড মিটিং এর নোটিশ মাইনুটস প্রযোজ্য। কিন্তু অধিকতর স্বচ্ছতার জন্য অনেক সময় ওরা সন্দেহ করে বসে যে এগুলা সঠিক নাই, যাতে সেই সন্দেহের জায়গা তৈরি না হয়, আমরা বোর্ড মিটিং এর নোটিশ, বোর্ড মিটিং এর রেজুলেশন, বোর্ড মিটিং এর অ্যাটেন্ডেন্সও দিয়ে দিই ওই ফিমার্ক করানোর জন্য কাউন্টারে। এটা আমরা প্র্যাকটিস করি আর কি। আপনারাও চাইলে করতে পারেন, যদি মনে করেন যে না এটা ইগনোর করে করতে পারেন। ওকে। আচ্ছা, এখন আসেন প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে আপনার কি করণীয়। প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে কি করণীয় সেই বিষয়টা একটু দেখি। সেটা হচ্ছে আপনার, আমরা আরজেসি তে আসলাম, এখন আরজেসির ওয়েবসাইটে আছি আমরা। আরজেসি ওয়েবসাইটে দেখেন, এই যে আমাদের এখন যে কাজটা আমরা করতেছি, এটা হলো পোস্ট রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিস। এটা কিন্তু উপরের কোনো কাজ না, পোস্ট রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিস। কিন্তু আপনার নাম পরিবর্তনের যে বিষয়টা, নাম পরিবর্তনের বিষয়টা কিন্তু আপনার
পোস্ট রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিজ এর আগে। এই দেখেন এখানে যে আহ, এই যে অ্যাপ্লাই ফর নেম ক্লিয়ারেন্স, প্রি রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিস, অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন আছে না এখানে, অ্যাপ্লাই ফর নেম ক্লিয়ারেন্স, আপনাকে এখানে আবেদন করতে হবে। কখন আবেদন করবেন? যখন আপনার ওই স্পেশাল রেজুলেশনটা আপনার হাতে আপনি পেয়ে যাবেন। স্পেশাল রেজুলেশন পাওয়ার পরে আপনি কি করবেন? এই নেম ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন। এই যে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিলে আপনি এই এখানে নাম পরিবর্তনের জন্য ঢুকতে পারবেন। যখন আপনি এই নেম ক্লিয়ারেন্সের জন্য আবেদন করলেন, আবেদন করার পরে এখানে যে সাবমিশন নাম্বারটা আসবে, সেই সেই সাবমিশন নাম্বার আপনার সাবমিশন নাম্বারটা, একটা সাবমিশন নাম্বার আপনি পাবেন এই যে অ্যাপ্লাই ফর নেম ক্লিয়ারেন্সের এখানে। তারপরে যখন এটা রিজেক্ট হয়ে গেল, রিজেক্ট হওয়ার পরে তখন আপনি কোথায় আসবেন? আপনাকে আসতে হবে হলো জেনারেল অ্যাপ্লিকেশন। এই যে এই যে জেনারেল অ্যাপ্লিকেশন, এই জেনারেল অ্যাপ্লিকেশনে আসবেন। জেনারেল অ্যাপ্লিকেশনে এসে আপনি কি করবেন? আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে আপনি জেনারেল অ্যাপ্লিকেশন করবেন। আপনি জেনারেল অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে আপনি জেনারেল অ্যাপ্লিকেশন করলেন। জেনারেল অ্যাপ্লিকেশন করার সময় আপনার সেদিন আপনারা দেখতে পেয়েছেন যে জেনারেল অ্যাপ্লিকেশন যখন আমরা করলাম, করার সময় ওখানে 7টা আইটেম দেওয়া ছিল। সেই 7টা আইটেমের মধ্যে আপনার এই যে কোম্পানির নাম চেঞ্জের এই অপশনটাও সেখানে আছে। কোম্পানির নাম চেঞ্জের অপশনটাও সেখানে আছে। ঠিক আছে? তো আমি আপনার তাহলে নাম চেঞ্জের যে জেনারেল পিটিশন সেটা আপনি করলেন এখান থেকে করার পরে আপনি এখানে অনলাইনে করলেন। অনলাইনে করে 230 টাকা জমা দিলেন। জমা দেওয়ার পরে এটার সাথে ওই যে ম্যানুয়াল যে ফর্মটা, ওই ম্যানুয়াল ফর্মটা লাগাবেন। লাগানোর পরে ম্যানুয়াল ফর্মের সাথে কোম্পানির ইনকর্পোরেশন সার্টিফিকেট, কোম্পানির সার্টিফাইড পিডি, লেটেস্ট পিডি, এই দুইটা লাগাবেন। কোম্পানির ওই যে স্পেশাল রেজুলেশন নেওয়ার জন্য যে নোটিশের কপি, স্পেশাল রেজুলেশনের কপি, অ্যাটেন্ডেন্সের কপি, এই সবকিছু দিয়ে আপনি এই জেনারেল পিটিশন আর রেজিস্ট্রিতে জমা দিবেন কাউন্টারে। আপনি যেদিন জমা দিবেন তার পরের দিন এটা রেজিস্ট্রারের কাছে যাবে। তারপরের দিন রেজিস্ট্রারের কাছে যাবে। আমরা সাধারণত জমা দেওয়ার যে সপ্তাহে জমা দেই তারপরের সপ্তাহে গিয়ে যোগাযোগ করি। যোগাযোগ করে এখানে ওই হিয়ারিং এর তারিখ নিতে হয়। রেজিস্ট্রারের পিএস যারা আছে তাদের সাথে যোগাযোগ করে এটার হিয়ারিং ডেট নিতে হয়। নেওয়ার পরে আপনি হিয়ারিং করবেন। হিয়ারিং করার পরে আপনার এই যে যখন আপনি নামটা পেয়ে যাবেন, হিয়ারিং করে যখন আপনি নামটা পাবেন, তখন আপনাকে এই যে এখানে রিটার্ন ফাইলিং আসতে হবে। রিটার্ন ফাইলিং, রিটার্ন ফাইলিং এ আসলে আপনি এখানে যখন দিবেন, আমি ইউজার আইডি পাসওয়ার্ডটা দেই, তাহলে আমি ঢুকতে পারবো।
আচ্ছা, আপনাদের কাছে কি কারো ইউজার আইডি পাসওয়ার্ড আছে? আপনারা একটু দিতে পারবেন? আমার ইউজার আইডি পাসওয়ার্ড কাজ করতেছে না। আমি আমার রবিউল, আপনার কাছে আছে ইউজার আইডি পাসওয়ার্ড আপনাদেরটা? স্যার আপনার কোম্পানির ইউজার আইডি পাসওয়ার্ডটা একটু দিবেন। আমি আমার স্যার আমার আমি ইউজার তো আইডি পাসওয়ার্ড কাজ করতেছে না। আমি তো স্যার স্যার গাড়িতে স্যার খুলনা থেকে আসছি স্যার। ও, নাই স্যার। দিতে পারি স্যার, দিলেই কাজ হবে স্যার, আমি একটা দেবো। আপনাদের কারো কাছে আছে ইউজার আইডি পাসওয়ার্ড আপনাদের কোম্পানির? আছে স্যার, আমার কাছে আছে স্যার, দিতেছি স্যার। আচ্ছা, আপনার আপনার কাছে কারো কাছে থাকলে আপনি একটু বলেন, বা আপনি লগ ইন করেন। স্যারের হোয়াটসঅ্যাপে নেন স্যার, এটা তো আপনি সবার লগ কাছে ইন চলে করতে যাবে আর কি। পারবেন না? লগ ইন করে তাহলে আমি গাইড করি, আপনি দেখান, তাহলে ভালো হবে। স্যার আমি ঢুকতেছি স্যার। স্যার আমি ঢুকলাম এখন। ঢুকতে পারলেন? জি স্যার, ঢুকছি স্যার। আচ্ছা, তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করে দিই নাকি? জি স্যার, অফ করে দেন, আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি স্যার তাহলে। হ্যাঁ, আপনি দেখেন তো আপনার থেকে স্ক্রিন শেয়ার হয় কিনা। দেখতেছি স্যার। জি স্যার, হচ্ছে স্যার। হ্যাঁ, এই তো। তাহলে এখন উম, আপনি এখানে আপনার ওই যে প্রথম থেকে যেখান থেকে আপনি ঢুকবেন ওই জায়গাটায় যান, ব্যাকে যান। ব্যাকে যান। হ্যাঁ, ব্যাকে যান, আর একটু ব্যাকে যান। হুম। এইখানে আসেন, হ্যাঁ, ইয়েস, এই জায়গায়। এখানে এসে আপনি কোথায় আসবেন? এই যে রিটার্ন ফাইলিং আসবেন। রিটার্ন রিটার্ন ফাইলিং, ফিলিং। হ্যাঁ, রিটার্ন ফাইলিং। রিটার্ন ফাইলিং এ এবার ইউজার পাসওয়ার্ড দেন। আচ্ছা, এখানে আসলেন। তাহলে এখানে যখন আপনি ঢুকলেন, ঢোকার পরে আপনার এখন এটা আছে হলো অ্যানুয়াল রিটার্নের ওখানে আপনার, যেহেতু কোম্পানির নাম চেঞ্জ করবেন সে কারণে আপনাকে সিলেক্ট করতে হবে রিটার্ন ফর চেঞ্জেস। রিটার্ন ফর চেঞ্জেস ক্লিক করেন। হ্যাঁ, রিটার্ন ফর চেঞ্জেস ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার এই জায়গাটা আসলো। এখানে তো স্যার শুধু ফর্ম 8 কাজ করতে হবে, আর তো কোনো কিছু নেই না? এখন স্যার ফর্ম 8 যাব না?
আর হ্যাং হয়ে গেছে সম্ভবত। আপনারা শুনতে পাচ্ছে না। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শুনতেছি স্যার। হ্যাঁ, তাহলে আপনি ফর্ম 8 এ ক্লিক করেন, ফর্ম 8। হ্যাঁ, ফর্ম 8 এ ক্লিক করলেন। ফর্ম করছি 8 স্যার। এ ক্লিক কি আসলো? আপনারা এখানে দেখেন এই যে স্পেশাল নোটিশ, ওই যে রেজুলেশন। অথরাইজ ক্যাপিটাল করার সময় যেভাবে করা হয়েছে এখানেও ঠিক তাই। অথরাইজ ক্যাপিটালের ফর্মালিটিজ এখানে অ্যাপ্লিকেবল। তারপরে আপনি নোটিশ কবে দেওয়া হলো, সেই নোটিশের ডেট দিবেন, রেজুলেশন কি টাইপের রেজুলেশন সেটা দিবেন, মিটিং কোথায় হয়েছে সেই ভেন্যু দিবেন, মিটিং এর লোকেশন দিবেন, মিটিং এর ডেট দিবেন, রেজুলেশন কবে পাস হয়েছে সেটা দিবেন। এগুলা ওই যে অথরাইজ ক্যাপিটাল বাড়ানোর জন্য যা যা কার্যক্রম ঠিক তাই। তারপরে হলো আপনার এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে, আহ, এই যে রেজুলেশন আপনি যে সাবমিশনটা দিবেন, এখানে রেজুলেশন, এখানে একটাই রেজুলেশন আপনি ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন, দেখেন এই জায়গায় থামেন। এখানে আমরা যখন ইয়ে চেঞ্জ করছি আপনার, আহ, হ্যাঁ এই যে এখন আমরা এখানে কি স্পেশাল রেজুলেশন হলো ওই যে Name change. মেমোরেন্ডাম দেখেন একসাথে আছে ওই যে নিচে মেমোরেন্ডাম এন্ড আর্টিকেল চেঞ্জ, নিচে নিচে যান, এই যে উপরটা, হ্যাঁ এটা সিলেক্ট করুন। এটা সিলেক্ট করে আপনি ডান পাশে রেজুলেশনটা দিয়ে দিবেন, নিউ ভ্যালু। নিউ ভ্যালুতে আপনার যে রেজুলেশন সেটা আপনি এখানে পেস্ট করুন। পেস্ট করার পরে আপনার এই ফর্ম 8 এ রেজুলেশন দেওয়া হয়ে যাবে। এখন আসেন আপনার ওই যে উপরে রেজুলেশনের উপরে দেখেন লেখা আছে অ্যামেন্ডমেন্ট মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। এখানে আপনার কি আপনার মেমোরেন্ডাম দেওয়ার জন্য আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করেন। করছি স্যার, কাজ করতেছি। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে একটা বিষয় খেয়াল করেন যে যখনই আপনি অথরাইজ ক্যাপিটাল চেঞ্জ করলেন, অথরাইজ ক্যাপিটাল চেঞ্জ করার সময় যেহেতু আপনার ক্লজ ছিল, ক্লজ চেঞ্জ করা লাগছে আপনার। নাম পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আপনার নামটা থাকে সবার উপরে, ওটা কিন্তু আলাদা কোনো ক্লজ নাই। কোনো কোনো মেমোরেন্ডাম আর্টিকেলসে থাকে, কোনো কোনো মেমোরেন্ডাম আর্টিকেলসে নাই। তো যেই যেই ক্লজে নামটা দেওয়া থাকবে সেইখানে আপনি এই নামটা গিয়ে চেঞ্জ করে দেবেন। স্যার এখানে কি নেম চেঞ্জ করলে হবে না? এখানে কি আছে? নিউ, অ্যাড নিউ ক্লজ, আপডেট ক্লজ, ডিলিট ক্লজ, নেম চেঞ্জ, অনলি নেম। হ্যাঁ, যে নেম চেঞ্জ, নেম চেঞ্জ, নেম চেঞ্জ। নেম চেঞ্জ, হ্যাঁ এখানে। তারপরে এখানে কি হবে স্যার? ক্লজ টাইটেল। হ্যাঁ, ক্লজ টাইটেল। ইউআইসি কন্ট্রোল হয়ে গেল কি ব্যাপার ভাই? রুম আছে, রুমের মধ্যে বসে রয়েছিল আমরা, রেখাটা টিকটিক করতেছে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো এখানে যায় ওখানে যায়। ওঠেন, বন্ধ করেন। আচ্ছা, 5 মিনিট। তাহলে আপনি আসেন, আমরা ঠিক আছে, কাজ আছে। হ্যাঁ 5 মিনিটের মধ্যে আপনার এই ব্যাড স্মেলটা দূর করতে পারলেন না? এটা এখানে 10 মিনিট থাকলে তো এমনি মাথা ধরে, আমি তো এই জন্য আসছি। তাই না? খুবই সিভিয়ার এটা।
স্যার এটা কি হবে, এখানে ক্লোজ টেবিলে কি হবে? আচ্ছা, আমি আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি স্যার। আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন আবার চলে স্যার, গেছে। হুম। আবার শেয়ার করতেছে। এখন দেখা যায় স্যার? না, হ্যাঁ, দেখতে আসছে, পাচ্ছি না। আবার আসছে, আবার আসছে। আপনার নামটাকে আপনি পিন করে দেন, তাহলে এটা স্ক্রিনে থাকবে সবসময়। এখন দেখা যাচ্ছে স্যার? না, আমার এখানে আমি দেখতে পাচ্ছি না। তাহলে স্যার আমি আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি স্যার, আপনি দেখেন। না মামুন সাহেব, আপনি আপনার ইয়েটাকে পিন করেন। আপনার যে নাম আছে, নামের উপরে দেখেন যে একটা ইয়ে আছে, তিনটা ডট আছে, ডটের ওখানে পিন করে দেন, তাহলে আপনার এটা স্ক্রিনে থাকবে সবসময়। পেনটা করলাম। পিন থ্রি ডটের ওখানে চাপি। আপনার নেমের যে বক্স দেখাচ্ছে, বক্সের রাইট টপ রাইটে দেখেন তিনটা ডট আছে, ওই ডটের ওখানে ক্লিক করলে একটা পিন অপশন আসবে। হ্যাঁ সেটা করলাম, তাই যে পেন করতেছে, হ্যাঁ হ্যাঁ, এই যে করলাম তো। এটা ক্লিক করেন, এটাকে স্যার আমি পিন আপনাকে করেছেন। হ্যাঁ স্যার আমি আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, আপনি ঢুকুন স্যার, আমি আউট হয়ে হ্যাঁ গেলাম। হ্যাঁ, মামুন ভাই ওটা দিয়ে দিন সাথে। দেন। দিয়ে দিয়েছি স্যার, গ্রুপে দিয়ে দিয়েছি স্যার। ইউজার আইডি হচ্ছে 01017209628628। পাসওয়ার্ড হচ্ছে C177536 হ্যাঁ, আসছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। 5 মিনিট। এখন দেখা যাচ্ছে? না, স্যার আপনাকে দেখতে পাচ্ছি, স্ক্রিন দেখা যায় না। স্যার স্ক্রিনটা শেয়ার করুন স্যার, আপনি দেখা স্ক্রিন যাচ্ছে শেয়ার না। করুন। স্ক্রিন শেয়ার দিলাম, হুম। এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে আপনার যখনই আমরা এখানে ঢুকলাম, ঢোকার পরে এই যে রিটার্ন ফর চেঞ্জেস, এখানে আসলাম, আসার পরে আপনার ফর্ম 8। এই যে আমাদের কি সাবমিশন ফর্ম 8, তারপরে ফরওয়ার্ডিং লেটার, এগুলা সব সাবমিশন দিব। দেওয়ার পরে আপনার এই যে ফর্ম 8-এ যখন আপনি যাবেন, ফর্ম 8-এ গেলে আপনার নেম ক্লিয়ারেন্সের এই ফর্ম 8-এ কিন্তু আপনার এখানে যে ফর্ম 8-এর সার্টিফিকেট কপি আপনি দিবেন, ফর্ম 8-এর সার্টিফিকেট কপি আপ করবেন, ওই অথরাইজ ক্যাপিটাল করার সময় যেভাবে করছেন ঠিক একইভাবে, এখানেও ঠিক একইভাবে, ঠিক আছে, সফট কপি। তারপরে আপনার এই যে মেমোরেন্ডাম আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, এখানে আপনি যখন দিবেন, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এই জায়গাটা আসলো, এই জায়গাটা আসার পরে আপনার
নেম চেঞ্জ নেম চেঞ্জ হওয়ার পরে আপনারা কি করলেন, এখানে নাম পরিবর্তনের যে ক্লজটা আছে, নাম পরিবর্তনের ক্লজ এইখানে যে জায়গায় থাকবে, নাম পরিবর্তনের ক্লজটা এখানে যে নাম্বারে থাকবে, আপনি সেই নাম্বারটা কি করবেন, ক্লিক করবেন। আমি ধরলাম যে এখানে এই জায়গায় নাম পরিবর্তনের ক্লজটা আছে, তাহলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এখানে যে কন্টেন্ট গুলি আছে সেই কন্টেন্ট গুলি আপনার এখানে যোগ হয়ে যাবে। এটা শো করতেছে না। আমি কালকে সেশন শুরু করার আগে আপনাদের এটা প্র্যাকটিক্যাল সেশনটা আরেকবার দেখায়, তারপরে কালকের সেশনটা শুরু করব। সেশনে কেন, আমি অন্য ল্যাপটপে কাজ করতেছি তো, মানে যাই হোক, আপনারা ফরমালিটিটা তো সবাই বুঝে গেছেন। প্র্যাকটিক্যাল সেশনটা আমি কালকের সেশনের আগে আপনাদের দেখাই দেব। আচ্ছা, এখন এই যে আমরা যে বিষয়টা নিয়ে আজকে কাজ করলাম, সেখানে আপনাদের বোঝার ক্ষেত্রে কারো কোনো সমস্যা আছে কিনা? প্র্যাকটিক্যাল পার্টটুকু বাদে, প্র্যাকটিক্যাল পার্ট ওই অলমোস্ট অথরাইজ ক্যাপিটালের মতোই। আপনার এই যে আমরা যে বিষয়গুলো বোঝালাম আজকে, এই বোঝানোর মধ্যে কারো কোনো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? স্যার এখানে আপনারা বোঝা যায়, কিন্তু স্যার প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে তখন আসলে বোঝা যাবে যে কতটুকু। আপনাদের কাছে যে এটা তো আপনারা 6 তারিখে প্রিন্ট আউট করে রেখেছেন, এটা আপনারা আজকে একটু স্টাডি করেন। স্টাডি করার পরে আমি যখন কালকের সেশনটা শুরু করব, কালকের সেশনের শুরুতেই আপনাদের এই নেম ক্লিয়ারেন্সের প্র্যাকটিক্যাল সেশনটা আমি একবার 15-20 মিনিট আধা ঘন্টা নিয়ে নিব, নিলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর বাই দিস টাইমে এখানে যদি আর কোনো কোশ্চেন থাকে, জটিলতা থাকে, বুঝতে অসুবিধা হয়, সেগুলোর কোশ্চেন রেডি করে রাখবেন, যাতে কালকে আমাকে বলতে পারেন। স্যার একটা এগ্রো বিজনেসে মেমোরেন্ডাম অফ আর্টিকেলস এবং মেমোরেন্ডাম অফ হ্যাঁ, একটা এগ্রো বিজনেসের স্যার মেমোরেন্ডাম এবং আর্টিকেলসটা স্যার অড কপি লাগবে শেয়ার করা যাবে। এগ্রো বিজনেসের, জি স্যার, হ্যাঁ হ্যাঁ, এগ্রো বিজনেসের দেওয়া যাবে, অসুবিধা নেই। গ্রুপে অ্যাড করলে ভালো হবে স্যার। একটা ছোট কাজ পাওয়া গেছে, আমার কাজটা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, দেওয়া যাবে। আপনারা এই যে চেকলিস্ট, প্রথমে যে চেকলিস্টটা দেওয়া আছে এবং শেষে যে চেকলিস্টটা দেওয়া আছে, এই চেকলিস্টের সাথে যে সমস্ত ম্যাটারগুলো আছে সেই ম্যাটারগুলো আপনারা একটু সুন্দর করে দেখেন। দেখলে এই বিষয়ে আপনাদের এই যে নামের যে আপিলের যে প্রক্রিয়াটা, এই নামের আপিলের প্রক্রিয়াটা খুব জটিল। এই জায়গাটায় আপনাকে এই যে এখান থেকে নামের আবেদন করলাম, নাম ক্লিয়ার ডিক্লাইন করলো, তারপরে আপনার এই যে আবেদন প্রক্রিয়া জেনারেল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে এই নামটা অ্যাপ্রুভ করানো পর্যন্তই হচ্ছে আপনার এই 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 সেশনের মূল জটিলতা। এটা একটু আপনারা ভালো করে দেখেন, কালকে আমি আপনাদের একটু আবার ক্লিয়ার করে দিব, ঠিক আছে? ওকে স্যার।
তো স্যার ওই পিএলসির ক্ষেত্রে কি এই সিস্টেম ফলো করবো? হ্যাঁ, ওই যে পিএলসি আমরা অনেক সময় যে লিমিটেড থেকে পিএলসি তে কনভার্ট পিএলসি হয় না, পিএলসি রাইট, পিএলসিও একইভাবে একই প্রসিডিউর। একই প্রসিডিউর থ্যাংক ইউ। একই প্রসিডিউর। তো ঠিক আছে, আজকে শেষ করি। আপনাদের মাঝখানে একটা বিরতি দিয়ে আমার আসলে কি বলবো, শরীর সাপোর্টই করতেছে স্যার না। একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে নেম ক্লিয়ারেন্সের বিষয় যখন আসে তখন এই যে ডকুমেন্টস গুলো এগুলো যখন সাবমিট করার পরে আমরা যখন কাজ করি অনেক ক্ষেত্রে দেখা যায় যে এগুলো আমরা কাজ করে আমরা সার্টিফিকেটটা দিয়ে দিই কোম্পানির ওনারদেরকে, কিন্তু এই ডকুমেন্টস গুলো অনেক সময় দেওয়া হয় না। এই ক্ষেত্রে আমাদেরকে আপনি কিভাবে অ্যাডভাইস করবেন, এগুলো কি কোম্পানির মালিক পক্ষকে দেওয়াটা উচিত কিনা বা কিভাবে কি করা উচিত? আরেকবার একটু বলবেন? একটু রিপিট করবেন আরেকবার? জি স্যার। স্যার বলতেছিলাম এই যে নেম চেঞ্জের যে বিষয়টা আছে এখানে, অ্যাপ্লিকেশন প্রথমে নেম ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করার পরে দিয়ে রিজেক্ট হওয়ার পরে যে ডকুমেন্টস গুলো আমরা এখানে সাবমিট করার পরে দিয়ে আমরা ফাইনালি যে গিয়ে আমরা যখন সার্টিফিকেটটা পাবো, দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা যারা এই কাজগুলা করি তারা কি করে শুধু সার্টিফিকেটটা দিয়ে দেয়, কিন্তু যেই টোটাল প্রসেসে যে ডকুমেন্টস গুলো দেওয়া হয়েছে এই ডকুমেন্টস গুলা কোম্পানিকে প্রোভাইড করা হয় না, আমি যতটুকু শুনলাম আর কি আমার অভিজ্ঞতা থেকে। তো তখন এই ক্ষেত্রে কি হয়, আমাদের মতো যারা কাজ করে তাদের উপরে কোম্পানির যারা ওনার আছে তারা হয়তো আস্থা হারায়। এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত বা আমাদের জন্য কি অ্যাডভাইস দিবেন? আপনার আপনার কোম্পানির ইমেলে শুধু ওই যে নতুন যে নামের সার্টিফিকেট, নতুন ইনকর্পোরেশন সার্টিফিকেট অ্যামেন্ডমেন্ট যেটা, সেটাই আপনি পাবেন। আর বাকি ফর্ম 8, তারপরে আপনার হলো মেমোরেন্ডাম, আর্টিকেলস, বাকি প্রসিডিউর যেগুলি কোম্পানিতে সংরক্ষণ করতে হয়, এগুলোর জন্য আপনাকে সার্টিফাইড কপির আবেদন করতে হবে। সার্টিফাইড কপির আবেদন করার পরে আপনি সার্টিফাইড কপি পাবেন, সেটা আপনি কোম্পানিকে দিবেন, ওগুলো অটো আসবে না। না, এখন ম্যানুয়ালি এই যে আমরা যে আপনি এখানে যে ফর্ম গুলা দেখালেন, এখানে অ্যাপ্লিকেশন বা এক্স ওয়াই জেড যতগুলা ডকুমেন্টস দেখালেন এগুলা দিয়ে তো আমরা লাস্ট সাবমিট করলে অ্যাপ্লাই করলে আপিল করলে তখন আমাদেরকে নেম ক্লিয়ারেন্সের সার্টিফিকেটটা দেওয়া হবে। এই আপিলের জন্য যে ডকুমেন্টস গুলা দেওয়া হচ্ছে এগুলা কোম্পানির কাছে থাকাটা কি জরুরি কিনা? এগুলো তো কোম্পানি থেকে দিচ্ছে অবশ্যই আপনাকে জরুরি। সাইন করে। কোম্পানির কাছ থেকে তো আপনি ওগুলা নেবেন। ওগুলা আপনি না দিলে তো প্রুভ হবে না যে আপনি কোম্পানির পক্ষে কাজ করতেছেন। সেটাই আর কি স্যার। আমার একটা অভিজ্ঞতা হলো, একটা আমাদেরই ফিল্ডে যারা কাজ করে, তো একজন মালিক পক্ষ থেকে কমপ্লেন দিল আর কি, যে উনি সাইন নিয়ে সবকিছু নিয়ে ফাইলটা করে ফেলছে, সার্টিফিকেটটা ইস্যু হওয়ার পরে অটোমেটিক মেইলে গেছে, কিন্তু এই যে প্রসেসটা করছে এই কপিগুলা মালিক পক্ষকে হ্যান্ড ওভার করে না বা একটা ফটোকপি দেয় নাই আর কি। এই ক্ষেত্রে আমাদের জন্য অ্যাডভাইসটা আর কি আপনার দিক থেকে? না, আপনি পুরো প্রসিডিউর আপনি যখন কাজ করবেন আপনিও কোম্পানিকে দিয়ে দিবেন, আপনার কাছে এক কপি রাখবেন। এবং যে দেয় নাই, কাজটা যে করছে, সে যে পুরো প্রক্রিয়াটা দিল না, সেটার জন্য তার কাছে আপনি বলবেন যে পুরো ফুল সেট অফ ডকুমেন্টস আমাদের কোম্পানিকে সংরক্ষণের জন্য দিতে হবে। সে দিতে বাধ্য, দিবে না কেন? জি স্যার, সেটাই আর কি। ঠিক আছে, তাহলে বাকি কোশ্চেন কালকে নিব। আপনারা একটু স্টাডি করেন ভালো করে, হ্যাঁ? ঠিক আছে স্যার। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে সেশন শেষ করছি। শুভরাত্রি, শুভ সন্ধ্যা। সবাই সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।